তো আজকে আমরা আমাদের চ্যাপ্টার 5 নিয়ে পড়ব। তো চ্যাপ্টার 5টা হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স। তো ফ্লুইড কাইনেমেটিক্স জিনিসটা কি আমি তোমাদের প্রথম লেকচারে বলেছিলাম। তো জিনিসটা কি কেউ কেউ বলতে পারবা তোমাদের মধ্যে থেকে কেউ একজন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফ্লুইড কাইনেমেটিক্স হচ্ছে আমাদের ফ্লুইড মেকানিক্সের একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে আমাদের ফ্লুইডের যে পার্টিকেল আছে সেগুলোর ভেলোসিটি আর অ্যাসিলারেশন নিয়ে স্টাডি করা হয়। কিন্তু এই ভেলোসিটি আর অ্যাসিলারেশন যেই ফোর্স বা এনার্জি কারণে হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে না। দ্যাট মিনস আমাদের শুধুমাত্র ভেলোসিটি আর অ্যাসিলারেশন নিয়ে ফ্লুইড মেকানিক্সের যেই ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স। তো তাহলে ফ্লুইড কাইনেমেটিক্স চ্যাপ্টারের নাম দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটি আর অ্যাসিলারেশন গুলো নিয়েই আমাদের মেইনলি এখানে স্টাডি করা হবে। ঠিক আছে? তো এখন দেখো যে আমাদের যে ফ্লুইডের যে মোশনটা, ফ্লুইড পার্টিকেলের যে মোশন, সেটাকে দুইটা মেথডে ডেসক্রাইব করা যায়। একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান মেথড আর একটা হচ্ছে ইউলেরিয়ান মেথড। তো ল্যাগ্রেঞ্জিয়ান মেথডটা হচ্ছে কম্পারেটিভলি একটা মানে কি বলবো, একটা হচ্ছে কাম্বারসাম মেথড বা কনভলিউটেড মেথড বা কমপ্লেক্স, যেটাই বলো না কেন। আর এটার কমপ্লেক্সিটি হচ্ছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন গুলা সলভ করাটা অনেক কমপ্লেক্স। এই জন্যই হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান মেথডের তুলনায় ইউলেরিয়ান মেথডটা দিয়ে মেইনলি ফ্লুইড মেকানিক্সে কাজ করা হচ্ছে। তো ল্যাগ্রেঞ্জিয়ান মেথডটা কি জিনিস? তো ল্যাগ্রেঞ্জিয়ান মেথডে যেটা করা হয় যে এখানে মেইনলি কনসেন্ট্রেট করা হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেলের মুভমেন্টের উপর ভিত্তি করে আমাদের ফ্লুইডের ভেলোসিটি আর অ্যাসিলারেশন স্টাডি করা হয়। একটা সিঙ্গেল পার্টিকেলের মুভমেন্টের উপর ভিত্তি করে কাজ করা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান মেথডে। তো এখানে আমরা যদি জিনিসটাকে একটা কার্টেসিয়ান সিস্টেমে দেখি, যে মনে করো একটা টি টাইমে, মনে করো টি যখন জিরো ছিল, টাইম যখন জিরো, ইনিশিয়াল ক্ষেত্রে আমাদের ফ্লুইডের পার্টিকেলের পজিশন ছিল এবিসি। টি টাইম পরে তার পার্টিকেলের পজিশন চলে আসছে এক্স ওয়াই জেড। সো তাহলে এক্সটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এক্সটাকে ডিফাইন করা যায় অ্যাজ এ ফাংশন অফ যখন টাইম জিরো ছিল তখন তার পজিশন এবিসি টাইমস কি তার যে টাইম চলে আসছে টি টাইম সেটি। একইভাবে ওয়াইটাকেও সেম ভাবে মানে আইডেন্টিফাই করা আছে, জেডটাকেও সেম ভাবে আইডেন্টিফাই করা আছে। তো তাহলে আমাদের ভেলোসিটিটা কি আসবে? এক্স ওয়াই জেড কি তার পজিশন বা স্পেস। তো তাহলে ভেলোসিটিটা কি আসবে? এক্স এর যে এক্স কম্পোনেন্টে যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কম্পোনেন্ট কত আসবে? ডেল এক্স বাই ডেল টি। তাই তো? ভেলোসিটি মানে কি জানি? পজিশনকে সময়ের পার্সপেক্টিভে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এই ভেলোসিটি পেয়ে যাই। তো তাহলে ডেল এক্স বাই ডেল টি। একইভাবে ভেলোসিটি ওয়াই কম্পোনেন্টের ভেলোসিটি, জেড কম্পোনেন্টের ভেলোসিটি। তো আমরা যদি ভেলোসিটি থেকে যদি অ্যাসিলারেশন কম্পোনেন্টে যেতে চাই তাহলে কি করব? ডি ডিইউ বাই ডিটি, বা যেটাকে বলা যায় কি ডিএক্স বাই ডিটির কি আরেকটা ডিটি এর পার্সপেক্টিভ ডেরিভেটিভ করব। তার মানে কি আসবে? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। একইভাবে ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার, ডি স্কয়ার জেড বাই ডিটি স্কয়ার, সেই জিনিসগুলো এখানে বলছে। তো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি আসবে? রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস জেড স্কয়ার। একইভাবে রেজাল্টেন্ট অ্যাসিলারেশনও সেম টাইপের ইকুয়েশন আসবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান মেথডের আমাদের ভেলোসিটি আর অ্যাসিলারেশনের মেইনলি এভাবে স্টাডি করা হয়। তো এখন চলে আসবো ইউলেরিয়ান মেথড। ইউলেরিয়ান মেথডে আমাদের কি করা হয়? ইউলেরিয়ান মেথডে যেটা করা হয় যে আমাদের যে ফ্লুইড সিস্টেমের একটা পয়েন্টের উপর মেইনলি কনসেন্ট্রেট করে ভেলোসিটি, অ্যাসিলারেশন বা ফ্লুইডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে স্টাডি করা হচ্ছে। ঠিক আছে? এখানে একটা ফ্লুইডের একটা পয়েন্টের উপর ভিত্তি করে, ফ্লুইড সিস্টেমের একটা পয়েন্টের উপর ভিত্তি করে। আর ল্যাগ্রেঞ্জিয়ানে কি করেছিলাম? যে একটা পার্টিকেলের মুভমেন্টের উপর ভিত্তি করে করা হয়েছিল। ঠিক আছে? তো এখন তাহলে আমাদের এই ইউলেরিয়ান মেথডে যে ভেলোসিটি, আমাদের যে কোনো একটা পজিশন এক্স ওয়াই জেড যদি হয়, ফ্লুইডের যে কোনো একটা
পজিশন আমরা কি করছি, যে কোনো একটা পয়েন্টে, আমাদের পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই জেড, সেই পয়েন্টের জন্য ভেলোসিটি কি আসবে, যদি ভেলোসিটি এক্স কম্পোনেন্টে হয় তাহলে কি আসবে, ফাংশন অফ এক্স ওয়াই জেড টাইমস টি, তাই তো। একইভাবে ফাংশন অফ এক্স ওয়াই জেড টি, ফাংশন অফ এক্স ওয়াই জেড টি। সো এখন আমরা যদি তাহলে অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট কি আসবে, আমাদের ইউটাকে কি ডেরিভেটিভ করবো, তার মানে কি বলা যায় ডিইউ বাই ডিটি। তো ডিইউ বাই ডিটি কে কি বলা যায়, ডেল ইউ বাই ডেল এক্স টাইমস ডেল এক্স বাই ডেল টি। তো এইভাবে পুরো জিনিসটা লিখেছে, প্লাস কি করতে হবে, ডেল ইউ বাই ডেল টি টাইমস ডিটি বাই ডিটি। তো ফাইনালি আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে, দেখো ডিএক্স বাই ডিটি, এটাকে কি বলা যায়, ডিএক্স বাই ডিটি কে কি বলা যায়, ইউ, তাই না, এক্স কম্পোনেন্ট ভেলোসিটি। ডিওয়াই বাই ডিটি কে কি বলা যায়, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টের ভেলোসিটি। ডিজেড বাই ডিটি কে কি বলা যায়, জেড কম্পোনেন্টের ভেলোসিটি, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তো তাহলে কি বলা আছে যে আমাদের ax ইকুয়াল টু এরকম একটা ইকুয়েশন লেখা আছে ay az। তো তাহলে একইভাবে ভেলোসিটি ইকুয়েশন অ্যাসিলারেশন ইকুয়েশনে চলে আসছে। একইভাবে যদি আমাদের এখন ভেলোসিটিটা যদি ভেক্টর ফর্মে থাকে, এরকম একটা ফর্মে থাকে ijk এর মাধ্যমে, তো সেখান থেকে যদি আমাদের অ্যাসিলারেশন করতে হয় তাহলে কি করব, dv বাই dt এরকম একটা ফর্মুলেশন পেয়ে যাব, যেটাকে আমরা ijk এর মাধ্যমে প্রকাশ করতে পারি। সো ফাইনালি আমাদের রেজাল্টেন্ট আমাদের হচ্ছে মডুলাসটা বের করতে পারি, ভেলোসিটি মডুলাস, অ্যাসিলারেশনের মডুলাস বের করতে পারি। তো তাহলে কি বলা আছে, তাহলে বলা যাচ্ছে যে আমাদের ভেলোসিটিটা কি, ভেলোসিটি হচ্ছে একটা পজিশন আর টাইমের যে ফাংশন, এক্স ওয়াই জেডটা কি তার পজিশন, তাই তো, একটা পয়েন্ট। তো একটা পজিশন মানে স্পেস, স্পেস আর টাইমের যে ফাংশন সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি। সো এক্স ওয়াই জেডটা যেহেতু পজিশন বা স্পেস, সো স্পেসের জন্য আমরা সেটাকে এস দিয়ে ইন্ডিকেট করলাম, এস কমা টি, অ্যাজ এ ফাংশন অফ স্পেস এন্ড টাইম। তো তাহলে দেখো যে আমাদের ফাইনালি হচ্ছে অ্যাক্সিলারেশনকে কি বলা যায়, ডিভি বাই ডিটি। তো তাহলে ডিভি বাই ডিটি কে কি বলা যায়, ডেল ভি বাই ডেল এস টাইমস ডেল এস বাই ডিটি প্লাস ডিভি বাই ডিটি, তাই তো, প্লাস ডেল ভি বাই ডেল টি। তো তাহলে এখন দেখো আমাদের এই যে অ্যাক্সিলারেশনের যে ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনের হচ্ছে দুইটা পার্ট থাকে। দেখো ডিএস বাই ডিটি কে কি বলা যায়, ডিএস টা কি চেঞ্জ ইন পজিশন উইথ পার্সপেক্টিভ টাইম, তার মানে কি এটা কি ভেলোসিটি না, ভেলোসিটি মানে কি সময়ের সাথে পজিশনে যে চেঞ্জ সেটাই ভেলোসিটি, সেটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করেছি, আর বাকি জিনিসগুলো সেম লিখেছি ইকুয়েশনে। তো তাহলে দেখো যে আমাদের এইটা হচ্ছে একটা অ্যাক্সিলারেশনের ইকুয়েশন, এই ইকুয়েশনের দুইটা পার্টের যোগফল। তো দুইটা পার্ট কি কি, একটা হচ্ছে লোকাল অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে কনভেক্টিভ অ্যাক্সিলারেশন। কোনটা লোকাল কোনটা কনভেক্টিভ এটা কিভাবে বুঝবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা এই পার্টটা যদি খেয়াল করি, কনভেক্টিভ অ্যাক্সিলারেশনের যে সংজ্ঞাটা দেওয়া সেটা হচ্ছে যে আমাদের পজিশনের যে চেঞ্জ কিসের পার্সপেক্টিভে, আমাদের ভেলোসিটি চেঞ্জ উইথ পার্সপেক্টিভ টু পজিশন, দ্যাট মিন্স পজিশনের পার্সপেক্টিভে ভেলোসিটির যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে কি কনভেক্টিভ অ্যাক্সিলারেশন। দেখো কিসের পার্সপেক্টিভে চেঞ্জ হয়েছে ভেলোসিটিটা, ডিএস, ডিএসটা কি জিনিস, কিসের কি জিনিস ডিএসটা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, ক্ষুদ্র অংশের ডিসটেন্স। ডিএস হচ্ছে আমাদের পজিশনের চেঞ্জ, তাই তো। জি স্যার। তো তার মানে পজিশন চেঞ্জের পার্সপেক্টিভে যেই ভেলোসিটি চেঞ্জ সেটাকে বলা হচ্ছে কনভেক্টিভ অ্যাক্সিলারেশন। দ্যাট মিন্স এই ইকুয়েশনের এই পার্টটুকু হচ্ছে কনভেক্টিভ অ্যাক্সিলারেশনের পার্ট, এই পার্টটুকু হচ্ছে লোকাল অ্যাক্সিলারেশন পার্ট। তাহলে লোকাল অ্যাক্সিলারেশন কি বলা যায়, কিসের পার্সপেক্টিভে ভেলোসিটি চেঞ্জ, ডিটি, ডিটিটা কি টাইমের পার্সপেক্টিভে ভেলোসিটি যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে লোকাল অ্যাক্সিলারেশন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। তো আমরা এই ইকুয়েশনটা যদি দেখি, এই ইকুয়েশন দেখে বলতো যে কোনটা কনভেক্টিভ আর কোনটা লোকাল। স্যার ডিইউ বাই ডিটি লোকাল।
ডিউ বাই ডিটা হচ্ছে লোকাল। কেন? স্যার এটা সময়ের পার্সপেক্টিভে। সময়ের পার্সপেক্টিভে ডিউটা কি ভেলোসিটি চেঞ্জ, তাই তো? জি স্যার। সেজন্য এটা হচ্ছে আমাদের লোকাল অ্যাক্সিলারেশন। আর এই পোরশনটা কনভেক্টিভ। কেন? এটা পজিশনের পার্সপেক্টিভে। পজিশনের পার্সপেক্টিভে। কারণ হচ্ছে দেখো dx dy dz এগুলো কি x y z কি ছিল আমাদের? এই যে কার্টেসিয়ান ফর্মে আমরা পড়ছিলাম কি যে কোনো একটা পয়েন্টের পজিশন ছিল x y z, তার মানে কি আমাদের পজিশনের পার্সপেক্টিভে চেঞ্জ গুলো হয়েছে, তার মানে এই পার্টটা হচ্ছে আমাদের টোটাল কনভেক্টিভ অ্যাক্সিলারেশনের পার্ট। ঠিক আছে? তো এখন আমরা চলে আসবো আরেকটা টাইপের অ্যাক্সিলারেশন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল আর নরমাল অ্যাক্সিলারেশন। তো ট্যানজেনশিয়াল আর নরমাল অ্যাক্সিলারেশনটা কখন ঘটবে? যখন হচ্ছে আমাদের একটা পার্টিকেলটা কি হবে, একটা কার্ভ আকারে মুভ করবে। ঠিক আছে? কার্ভের মধ্য দিয়ে মুভ করবে, মানে একটা কার্ভ পাতে মুভ করবে। সেই ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে, সেই ক্ষেত্রে দুইটা অ্যাক্সিলারেশন কাজ করছে। একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, যেটা কি করবে, যেই পয়েন্ট সেই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করবে, সেটাকে বলা হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর নরমাল অ্যাক্সিলারেশন কি, এই পয়েন্টে তার সেন্টারের দিকে যে অ্যাক্সিলারেশনটা কাজ করে সেটাকে বলা হচ্ছে নরমাল অ্যাক্সিলারেশন। সেন্টারের দিকে যে অ্যাক্সিলারেশনটা কাজ করে সেটা আমরা অলরেডি জানি, ভি স্কয়ার বাই আর। আর ট্যানজেনশিয়াল যে অ্যাক্সিলারেশন সেটাকে বলা হচ্ছে as। তো তাহলে টোটাল অ্যাক্সিলারেশনটা কি আসবে, a ইকুয়াল টু as প্লাস an, তাই না? এই দুটার সম্মিলিত ফলে কি আমাদের এই বরাবরটি তার মুভ হবে, তাই তো? এই কার্ভ পাথে সে মুভ করবে। তো তাহলে কি বলা যায়, a ইকুয়াল টু as প্লাস an। as এর মান কি? as এর মান এই যে দেখো আমরা যে ইকটাকে বের করে আসছি সেইটা, আর সাথে কি থাকবে আমাদের যে নরমাল অ্যাক্সিলারেশন সেই ভ্যালুটা বসে যাবে, যোগ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা এখন তিনটা টাইপের অ্যাক্সিলারেশন জানলাম, একটা হচ্ছে লোকাল, কনভেক্টিভ, ট্যানজেনশিয়াল এন্ড নরমাল অ্যাক্সিলারেশন। এইটুকুতে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বলো যে আমাদের যে পার্টিকেলটা যদি কার্ভ পাথে মুভ করে সেই ক্ষেত্রে কি কনভেক্টিভ অ্যাক্সিলারেশন থাকছে? যদি কার্ভ পাথে পার্টিকেলটা মুভ করে সেই ক্ষেত্রে কি কোনো কনভেক্টিভ অ্যাক্সিলারেশনের পার্ট কি থাকছে টোটাল অ্যাক্সিলারেশনের মধ্যে? দেখো আমাদের যখন কার্ভ পাথে মুভ করছে তখন টোটাল অ্যাক্সিলারেশন কি এটা না? তো এই কোশ্চেনে দেখো তো কোনো কনভেক্টিভ অ্যাক্সিলারেশন আছে কিনা? নেই স্যার। নাই? আছে স্যার। কোনটা বলো তো? ডেল এস আর আর। হ্যাঁ কোনটা? ডেল এস। ডেল এসটা। তার মানে আমাদের এই পার্টটা কি কনভেক্টিভ অ্যাক্সিলারেশন না? কারণ কি, যেটা পজিশনের পার্সপেক্টিভে চেঞ্জ হচ্ছে ভেলোসিটি, সেটা কি কনভেক্টিভ অ্যাক্সিলারেশন। যখন কার্ভ পাথে মুভ করে তার মানে কি থাকছে, তখন আমাদের কনভেক্টিভ অ্যাক্সিলারেশনও থাকছে, লোকাল অ্যাক্সিলারেশনও থাকছে। কারণ কি, সময়ের পার্সপেক্টিভে ভেলোসিটি চেঞ্জ, তার সাথে কি হচ্ছে, তার সাথে হচ্ছে নরমাল অ্যাক্সিলারেশন যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আমরা ফ্লুইড যে ফ্লো হচ্ছে, ফ্লুইড ফ্লো এর যে বিভিন্ন টাইপ আছে আমরা সেটা হচ্ছে মেইনলি স্টাডি করব। তো এখানে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো কি জিনিস। তো জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিনিসগুলো একটু ভালোভাবে জানতে হবে তোমাদের। স্টেডি ফ্লোটা কি জিনিস? যখন আমাদের
যে ফ্লুইডের দ্য টাইপ অফ ফ্লো ইন উইচ দ্য ফ্লুইড ক্যারেক্টারিস্টিক্স লাইক ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি এটসেট্রা এট এ পয়েন্ট ডু নট চেঞ্জ উইথ টাইম ইজ কল্ড স্টেডি ফ্লো। দ্যাট মিনস আমাদের ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি এগুলা টাইমের পার্সপেক্টিভে কোনো রকমের কোনো চেঞ্জ হচ্ছে না, সেগুলোকে কি বলা যায়? স্টেডি ফ্লো। যেই ফ্লোতে ফ্লুইডের কি ফ্লুইড ক্যারেক্টারিস্টিক্স যেমন হচ্ছে ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি এগুলা কি যে কোনো পয়েন্টে আমার টাইমের পার্সপেক্টিভে কোনো চেঞ্জ হবে না। তার মানে কি বলা যায়? ডিইউ বাই ডিটি টাইমের পার্সপেক্টিভে যে চেঞ্জ সেটা চেঞ্জ কত আসবে? 0। তাইলে কি কোনো চেঞ্জ হয় নাই, তাই না? টাইমের পার্সপেক্টিভে কোনো ভেলোসিটি বা প্রেসার বা ডেন্সিটি চেঞ্জ হয় নাই, সেটাকে বলা হচ্ছে স্টেডি ফ্লো। একইভাবে ডিভি বাই ডিটি 0, তাই তো? একইভাবে ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। তো এরপরে বলা হচ্ছে আনস্টেডি ফ্লো। তো আনস্টেডি ফ্লোটা কি জিনিস? ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের এখানে একটা চেঞ্জ থাকবে, ঠিক আছে? চেঞ্জটা কি? যে আমাদের ভেলোসিটি, প্রেসার আর ডেন্সিটি যে কোনো পয়েন্টে আমাদের টাইমের পার্সপেক্টিভে যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে কি আনস্টেডি ফ্লো। তো তার মানে কি আগে টাইমের পার্সপেক্টিভে কোনো চেঞ্জ ছিল না, চেঞ্জ না থাকার কারণে ডিইউ বাই ডিটি কে আমরা 0 লিখতে পেরেছি। আর এখানে চেঞ্জ থাকবে, তার মানে ডিইউ বাই ডিটি ইজ নট ইকুয়াল টু 0, তাই তো? তো তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি, স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো। জি স্যার। আচ্ছা, টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের সবসময়ের জন্য কাজে লাগবে। এখন চলে আসবো যে ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লোটা কি জিনিস? ইউনিফর্ম ফ্লোটা বলা হয়েছে দ্য টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ভেলোসিটি এট এ গিভেন টাইম does not change with respect to space is called uniform flow. That means আমাদের যখন টাইমটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট টাইমে ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেসের পার্সপেক্টিভে ভেলোসিটি চেঞ্জ একটা কনস্ট্যান্ট টাইমে কোনো রকমের কোনো চেঞ্জ হবে না। তার মানে কি ডিভি বাই ডিএস যখন টি এর ভ্যালুটা কনস্ট্যান্ট তখন কি 0 আসবে, তার মানে কি কোনো চেঞ্জ হয় নাই, তাই তো? ভেলোসিটির সাথে স্পেসের কোনো চেঞ্জ হয় নাই, তাই তো? এটা একটা কনস্ট্যান্ট টাইম। আর নন ইউনিফর্ম ফ্লো কি? নন ইউনিফর্ম ফ্লোটাও হচ্ছে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট টাইমে আমাদের ভেলোসিটির সাথে যে স্পেসের যে চেঞ্জ, ভেলোসিটির সাথে স্পেসের যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে কি নন ইউনিফর্ম ফ্লো। তার মানে দুই ক্ষেত্রে ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো দুই ক্ষেত্রে টাইমটা কি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট টাইমে। একটা হচ্ছে ইউনিফর্ম ফ্লোতে যখন কনস্ট্যান্ট টাইমে আমাদের ভেলোসিটির সাথে স্পেসের চেঞ্জটা হবে না, তাই তো? তার মানে ভেলোসিটির সাথে স্পেসের চেঞ্জটা কি 0 আসবে। আর নন ইউনিফর্ম ফ্লোটা কি আমাদের ভেলোসিটির সাথে স্পেসের চেঞ্জ হবে, তার মানে কি নট ইকুয়াল টু 0, একটা কনস্ট্যান্ট টাইমের জন্য। ক্লিয়ার এই দুইটা? জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসতেছি 1 ডাইমেনশনাল ফ্লো, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল ফ্লো। তো প্রথমে আমরা দেখি যে 1 ডাইমেনশনাল ফ্লোটা কি বলা হয়েছে, যে it is that type of flow in which the flow parameters such as velocity is a function of time and one space coordinate only. So তার মানে আমাদের যে ভেলোসিটিটা কি শুধুমাত্র একটা জিনিসের ফাংশনে থাকবে। দ্যাট মিন্স সেই প্যারামিটারটা কিসের উপর? এক্স এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, ঠিক আছে? সো সেটাই হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল ফ্লো। দ্যাট মিন্স আমাদের ভেলোসিটিটা হচ্ছে একটা টাইমের ফাংশন যেটা হচ্ছে 1 স্পেস কোঅর্ডিনেট থাকবে। তার মানে আমার কোঅর্ডিনেট থাকবে কয়টা? আগে দেখেছি এক্স ওয়াই জেড, আমাদের পজিশন ছিল এক্স ওয়াই জেড, এখানে পজিশন কয়টা থাকবে? শুধু এক্স, তাই তো? যদি 2 ডাইমেনশনে চলে আসে তাহলে পজিশন কয়টা থাকবে? কয় স্পেস কোঅর্ডিনেট থাকবে? দুইটা স্পেস কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে কি দুইটা কোঅর্ডিনেট থাকবে, সেটা কত? এক্স ওয়াই, তাই তো? আর 3 ডাইমেনশনের জন্য কি থাকবে? আমাদের এক্স ওয়াই জেড। এই জিনিসটা আমরা একটু আগে দেখে আসছি, তাই তো? 3 ডাইমেনশনের জন্য কি হবে? আমাদের এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট সিস্টেমই থাকবে, সেটাই হচ্ছে 3 ডাইমেনশনাল ফ্লো।
সবাই ক্লিয়ার? জি স্যার। তার মানে ওয়ান ডাইমেনশনালে আমাদের শুধুমাত্র একটা ডাইমেনশন পজিশন, শুধু একটা পজিশন থাকবে, তাই তো? এক্স এর পজিশন থাকবে, ওয়াই এর পজিশন 0, জেড এর পজিশনও 0। টু ডাইমেনশনালে কি থাকবে? আমাদের এক্স এর পজিশন থাকবে, আর কিসের পজিশন থাকবে? ওয়াই এর পজিশন থাকবে, জেড এর পজিশন কি 0। আর থ্রি ডাইমেনশনালে কি আসবে? আমাদের এক্স এরও পজিশন থাকবে, ওয়াই এরও পজিশন থাকবে, জেড এরও পজিশন থাকবে। দ্যাট মিন্স আমাদের সেটা হচ্ছে থ্রি স্পেস কোঅর্ডিনেট সিস্টেম বা থ্রি ডাইমেনশনাল ফ্লো সিস্টেম। তো এখন চলে আসবো রেশনাল ফ্লো আর ইরেশনাল ফ্লো কি জিনিস। তো সরি, রোটেশনাল ফ্লো আর ইরোটেশনাল ফ্লো। রোটেশনাল ফ্লোটা কি জিনিস? রোটেশনাল ফ্লোটা হচ্ছে আমাদের যে মাস সেন্টার, আমাদের যে মাস সেন্টারের পার্সপেক্টিভে ফ্লুইড পার্টিকেলের যে রোটেশন হয় সেটাকে আমরা বলবো রোটেশনাল ফ্লো। আর যদি মাস সেন্টারের পার্সপেক্টিভে কোনো রকমের রোটেশন না হয় সেটাকে বলা হচ্ছে ইরোটেশনাল ফ্লো। এই কথাটা এখানে বলা হয়েছে। বলা হয়েছে কি এ ফ্লো, রোটেশনাল ফ্লোতে বলা হয়েছে এ ফ্লো ইজ সেড টু বি রোটেশনাল ইফ দ্য ফ্লুইড পার্টিকেলস while moving in the direction of the flow rotate about their mass center। দেখো আমাদের এখানে যদি জিনিসটাকে যদি একটা সিলিন্ডার টাইপের একটা জিনিস ধরো, এর মাস সেন্টারটা কি ঠিক সেন্টার বরাবর কাজ করবে, তাই তো? তো তার মানে এই মাস সেন্টারের পার্সপেক্টিভে যদি ফ্লুইড পার্টিকেল গুলার রোটেশন হয়, সেটাকে দেখো কি এখানে কি একটা রোটেশন ক্রিয়েট হচ্ছে না ফ্লুইড পার্টিকেল গুলার? আমরা যদি এই অ্যাক্সিসে একটা সেকশন নেই, এখানে যদি আরেকটা সেকশনে দেখো, এখানেও ফ্লুইড পার্টিকেল গুলো রোটেশন হচ্ছে, এখানেও রোটেশন হচ্ছে, তার মানে সেটাকে আমরা বলবো রোটেশনাল ফ্লো। আর যদি মাস সেন্টারের এই সেন্টারের পার্সপেক্টিভে যদি কোনো রকমের রোটেশন না হয়, সেটাকে আমরা কি বলবো? ইরোটেশনাল ফ্লো। দ্যাট মিন্স আমাদের মাস সেন্টারের পার্সপেক্টিভে কোনো রকমের রোটেশন হবে না। তো তাহলে পটেনশিয়াল ফ্লোটা কি জিনিস? পটেনশিয়াল ফ্লোটা হচ্ছে আমাদের আমাদের যখন ফ্লোটা যদি ইরোটেশনাল হয়, দ্যাট মিন্স মাস সেন্টারের পার্সপেক্টিভে কোনো রকমের রোটেশন হবে না, সেটাকে বলা, সেটার সাথে সাথে আবার ফ্লোটা যদি স্টেডি ফ্লো হয়। স্টেডি ফ্লো মানে কি? আমাদের ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি এগুলা কি টাইমের পার্সপেক্টিভে কোনো রকমের চেঞ্জ হবে না, তাহলে কি বলা হচ্ছে? আমরা পটেনশিয়াল ফ্লো। তার মানে পটেনশিয়াল ফ্লো হওয়ার জন্য আমার দুইটা জিনিস ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ফ্লোটাকে ইরোটেশনাল হতে হবে, একই সাথে ফ্লোটাকে স্টেডি ফ্লো হতে হবে। ঠিক আছে? এখন আমরা একটা কমন টার্মের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। তো ল্যামিনার, টার্বুলেন্ট, ট্রানজিশন এই ফ্লো গুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। তো ল্যামিনার ফ্লোটা কি? কেউ একজন বলো তো। দ্যাট মিন্স কি ল্যামিনার ফ্লোটা কি? আমরা যদি একটা সিলিন্ডারের ভিতর দিয়ে যদি ফ্লুইড ফ্লো হয়, সেখানে যদি একটা ক্রস সেকশনে যদি দেখা যায় যে যে আমাদের পার্টিকেল গুলো যদি ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো যদি এমন না হয় যে একটা আরেকটাকে যদি ক্রস না করে, প্রত্যেকটা পার্টিকেল যদি একটা ওয়েল ডিফাইন্ড পাথ বরাবর যদি মানে মুভ করে, সেটাকে আমরা বলবো ল্যামিনার ফ্লো। দ্যাট মিন্স একটা আরেকটাকে, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে কোনো রকমের ক্রস করবে না। ঠিক আছে? তারা একটা নির্দিষ্ট পথ বরাবর চলবে, সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো। যেটা হতে পারে ফ্লো একটা ক্যাপিলারি টিউবের মধ্যে যে ফ্লো। ঠিক আছে? তো তারপর আমাদের যে ভেইন বলি না কেন, বা যে ভেইন গুলো আছে, সেই ভেইনের মধ্য দিয়ে যে ব্লাডের যে ফ্লো, সেগুলোকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো। তো টার্বুলেন্ট ফ্লোটা কি জিনিস? টার্বুলেন্ট ফ্লোটা হচ্ছে যখন আমাদের ফ্লুইডের যে পার্টিকেল গুলো আছে সেটা জিগজ্যাগ পাথওয়েতে মুভ করবে, সেটাকে আমরা বলছি টার্বুলেন্ট ফ্লো। তো তাহলে কি ল্যামিনার ফ্লোটা কি জিনিস? আমাদের পার্টিকেল গুলা একটা ওয়েল ডিফাইন্ড মানে একটা নির্দিষ্ট একটা সরল রেখা বরাবর, একটা নির্দিষ্ট পথ বরাবর যখন যাবে পার্টিকেল গুলো, সেটাকে আমরা বলছি ল্যামিনার ফ্লো। দ্যাট মিন্স এখানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে কখনো ক্রস করে যাবে না, তার একটা নির্দিষ্ট পথ বরাবর যাবে। আর এখানে কি? এখানে হচ্ছে যখন পার্টিকেল গুলো জিগজ্যাগ পাথে যাবে, সেটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তো টার্বুলেন্ট ফ্লোটা কি জিনিস? টার্বুলেন্ট ফ্লোটা আমরা এখন ল্যামিনার একটা ফ্লো ল্যামিনার নাকি টার্বুলেন্ট নাকি ট্রানজিশন, সেটাকে আমরা ক্যারেক্টারাইজ করি কিসের উপর ভিত্তি করে? position. হ্যাঁ, ওই কিসের উপর ভিত্তি করে করা হয়?
তোমরা কি মানে মুদি চার্ট ইউজ করো না এখন পর্যন্ত? করার তো কথা, করছিলা কেউ? ওগুলো ইউজ করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করি, ওখান থেকে আমরা ফাইনালি হচ্ছে ফ্লোটা কি ল্যামিনার, টার্বুলেন্ট, ট্রানজিশন, ওখানে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার। তো তার মানে রেনল্ডস নাম্বার জিনিসটা তো সবাই জানো। মুদি চার্ট তো তোমরা ইউজ করছো, মুদি চার্টে কিন্তু রেনল্ডস নাম্বার লাগে। তো দ্যাট মিন্স আমাদের রেনল্ডস নাম্বারের উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে ল্যামিনার, টার্বুলেন্ট, ট্রানজিশন গুলোকে ক্যারেক্টারাইজ করা হয়েছে। সো রেনল্ডস নাম্বারের ভিত্তিটা কিরকম? যদি রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2000 অপেক্ষা কম হয় সেটাকে আমরা বলবো ল্যামিনার। যদি 2000 এর চেয়ে বেশি হয় সেটাকে বলবো সরি, যদি 4000 এর বেশি হয় সেটাকে আমরা বলবো টার্বুলেন্ট। আর যদি 2000 থেকে 4000 এর মধ্যে হয় সেটাকে আমরা বলবো ট্রানজিশন। আমরা একটা মিনিট একটু হোল্ড করি। ঠিক আছে, এখন আমরা চলে আসবো কম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো। একটা ফ্লোকে আমরা কখন কম্প্রেসিবল ফ্লো বলবো? যখন আমাদের ডেনসিটি, যে একটা ফ্লুইডের যে ডেনসিটির যে চেঞ্জ হবে, মনে করো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডেনসিটির যে যদি চেঞ্জ দেখি সেটাকে আমরা বলবো কম্প্রেসিবল ফ্লো। আর যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডেনসিটির যে যদি কোনো রকমের কোনো চেঞ্জ না হয়, দ্যাট মিন্স আমাদের ডেনসিটিটা যদি মনে করো কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা বলবো কি ইনকম্প্রেসিবল ফ্লো। তার মানে কি কম্প্রেসিবল ফ্লো কখন? যখন আমাদের ডেনসিটি চেঞ্জ হবে, তাই তো, কোনো রকমের কনস্ট্যান্ট থাকছে না, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ফ্লুইডের ডেনসিটি চেঞ্জ হবে, সেটাকে বলা হচ্ছে কি কম্প্রেসিবল ফ্লো। দ্যাট মিন্স ডেনসিটি ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ডেনসিটি যদি কোনো রকমের চেঞ্জ না থাকে, মানে সেটা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইনকম্প্রেসিবল ফ্লো। ঠিক আছে, তো এখন হচ্ছে বিভিন্ন টাইপের ফ্লো নেট নিয়ে আমরা একটু আলোচনা করছি। এতক্ষণ আমরা আলোচনা করেছি বিভিন্ন টাইপের ফ্লো নিয়ে। তো বিভিন্ন টাইপের ফ্লো নিয়ে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে আমি তাহলে বিভিন্ন টাইপের ফ্লো নেট নিয়ে আলোচনা করব। তো তাহলে আমরা যদি বিভিন্ন টাইপের ফ্লো নেট নিয়ে আলোচনা করি, তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে whenever a fluid is in motion, its its innumerable particles move along a certain lines depending upon the condition of a flow. ঠিক আছে, তো এটা কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো প্রথমে আমরা ফ্লো পাথ লাইনটা একটু দেখি। পাথ লাইনটা কি জিনিস? পাথ লাইনটা দেখো আমাদের এই ফিগার 5.7 এ ইন্ডিকেট করা হয়েছে পাথ লাইন। সো পাথ লাইনটা হচ্ছে যে যেই পাথ বরাবর ফ্লুইডের পার্টিকেল গুলার মোশন হচ্ছে, ফ্লুইডের পার্টিকেল গুলা যেই পাথটাকে ফলো করে মোশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পাথ লাইন।
দেখো 1 নাম্বার পার্টিকেলটা কি করছে, এই পাথ বরাবর তার কি মোশন হচ্ছে, এই পাথটাকে অবলম্বন করে তার মোশন হচ্ছে, তো এই পাথটাকে বলা হবে তার পাথ লাইন। ঠিক আছে, বুঝতে পারছো? একইভাবে 2 নাম্বার পার্টিকেলটা কি, এই পাথ বরাবর মোশন হচ্ছে, তার মানে এই যে এই পাথ, যেই পাথ দিয়ে, যেই পথটা দিয়ে এই 2 নাম্বার পার্টিকেলটা মুভ করেছে, সেই পথটাকে বলবো আমরা পাথ লাইন 2 নাম্বার পার্টিকেল। ঠিক আছে, একইভাবে 3 নাম্বার পার্টিকেলের জন্য। পাথ লাইনটা সবাই বুঝছো তো? পাথ লাইনটা না বুঝলে কিন্তু স্ট্রিম লাইন বুঝবা না। তো এখন আমরা চলে আসবো যে স্ট্রিম লাইন। স্ট্রিম লাইনটা কি জিনিস? স্ট্রিম লাইনটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন। প্রথমে বুঝে রাখো, স্ট্রিম লাইনটা হচ্ছে আমরা জিনিসটাকে একটা ইমাজিন করে নিচ্ছি, একটা ইমাজিনারি লাইন। কি ইমাজিনারি লাইনটা? within the flow so that the tangent at any point on it indicates the velocity at that point. That means স্ট্রিম লাইনটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন। এমন ভাবে লাইনটাকে ইমাজিন করব যাতে করে এই লাইনের যে কোনো পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট নিই, সেটা হচ্ছে আমাদের সেই পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি ইন্ডিকেট করবে। বুঝো বিষয়টা? স্ট্রিম লাইনটা কি জিনিস? একটা হচ্ছে লাইনটাকে আমরা ইমাজিনেশন করে নিব। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই একটা লাইন, একটা ইমাজিন করে নিয়েছি, এই লাইনটা হচ্ছে একটা স্ট্রিম লাইন। এমন ভাবে লাইনটাকে ইমাজিন করতে হবে যাতে করে আমাদের যে কোনো পয়েন্টে, ধরে নিলাম এই পয়েন্টে তার ভেলোসিটিটা কি হবে, যাতে করে ভেলোসিটি তার ট্যানজেন্ট বরাবর কাজ করে। লাইনটাকে এমন ভাবে ইমাজিন করতে হবে যাতে সেই পয়েন্টে ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটি যাতে তার ট্যানজেন্ট বরাবর হয়, সেটাই হচ্ছে তার স্ট্রিম লাইন। সবাই কি বুঝতে পারছো নাকি সমস্যা আছে স্ট্রিম লাইনটা? তো তাহলে দেখো যে আমাদের ফ্লুইডের পার্টিকেল গুলার জন্য দেখো যে আমাদের এখানে স্ট্রিম লাইনের জন্য কিছু নোট আছে। তো স্ট্রিম লাইনে দেখো যে এগুলো হচ্ছে আমাদের এক একটা স্ট্রিম লাইন, এগুলো এক একটা স্ট্রিম লাইন। আর এই যে তীর চিহ্ন দাগগুলো দেখছো, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে তার কি, তার যে ভেলোসিটিটা কি তার টেনজেন্ট বরাবর কাজ করছে। এই স্ট্রিম লাইনের টেনজেন্ট বরাবর ভেলোসিটি যে ডিরেকশন সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখন তাহলে দেখা যাচ্ছে কি স্ট্রিম লাইন গুলো কি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে পারে? তার মানে একটা আরেকটাকে কখনো স্ট্রিম লাইন ইন্টারসেক্ট করতে পারবে না। তারপর কি বলা হচ্ছে যে there cannot be any movement of the fluid mass across the streamline। তার মানে হচ্ছে স্ট্রিম লাইনের আড়াআড়ি ভাবে কোন রকমের ফ্লুইডের মুভমেন্ট হতে পারছে না। তারপরে কি বলা হয়েছে যে এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, দ্য সিরিজ অফ স্ট্রিম লাইনস রিপ্রেজেন্ট দ্য ফ্লো প্যাটার্ন এট এ ইনস্ট্যান্ট। তো মানে আমাদের কতগুলো স্ট্রিম লাইনের যে সিরিজ, সেটা হচ্ছে আমাদের যে ফ্লোয়ের প্যাটার্নটা সেটা নির্দেশ করছে। তো স্টেডি ফ্লোতে কি হচ্ছে, স্টেডি ফ্লোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্য প্যাটার্ন অফ স্ট্রিম লাইনস রিমেইনস ইনভেরিয়েন্ট উইথ টাইম। স্টেডি ফ্লোতে আমরা কি বলে আসছি, দ্যাট মিন্স কি আমাদের স্ট্রিম লাইনটা কি হবে, আমাদের স্ট্রিম লাইনের প্যাটার্নটা টাইমের পার্সপেক্টিভে সেম হবে। ইনভেরিয়েন্ট মানে কি সেম, মানে টাইমের পার্সপেক্টিভে সেম হবে। কিন্তু আনস্টেডি ফ্লোটা কি জিনিস, যখন আমাদের এই স্ট্রিম লাইনের প্যাটার্নটা আর কি সেম থাকছে না, টাইমের পার্সপেক্টিভে সেম থাকছে না, সেটাকে কি বলা হচ্ছে আনস্টেডি ফ্লো। তো এখন চলে আসছি স্ট্রিম টিউব। স্ট্রিম টিউবটার জন্য আমাদের কিন্তু এই স্ট্রিম লাইনের কনসেপ্টটা দরকার। স্ট্রিম লাইনটাকে কি বলেছিলাম যে এটা একটা ইমাজিনারি লাইন, যে লাইনটা এমন ভাবে টানা হয় যাতে করে সেই লাইনের উপরে যে কোনো পয়েন্টে ভেলোসিটিটা যাতে সেই লাইনের সাথে টেনজেন্ট আকারে কাজ করে। তো তাহলে স্ট্রিম টিউবটা কি, স্ট্রিম টিউবটা হচ্ছে যে আমাদের কতগুলো স্ট্রিম লাইনের সমষ্টি। স্ট্রিম টিউবটা হচ্ছে কতগুলা স্ট্রিম লাইন, দেখো এখানে একটা স্ট্রিম লাইন, এখানে একটা স্ট্রিম লাইন, এখানে একটা স্ট্রিম লাইন, দ্যাট মিন্স কতগুলো স্ট্রিম লাইনের সমষ্টিটাকে বলা হচ্ছে স্ট্রিম টিউব। তো
এখানে কি বলা হচ্ছে যে এখানে এটা আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট ফিলামেন্ট। সো স্ট্রিম টিউবের যে কন্টেন্ট গুলো আছে, স্ট্রিম টিউবের কন্টেন্ট গুলাকে বলা হচ্ছে যে কারেন্ট ফিলামেন্ট। ঠিক আছে, স্ট্রিম টিউবটা কি বুঝছো? স্ট্রিম লাইন আর স্ট্রিম টিউব, কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বলো তো যে আমাদের দেখো স্ট্রিম লাইনটা কি একটা ইমাজিনারি লাইন, যে লাইনটা কিভাবে করা হচ্ছে, যে লাইনটা এমন ভাবে করা হয়েছে যাতে যে লাইনের উপরে যে কোনো পয়েন্টের ভেলোসিটিটা যাতে তার সেই লাইনের সাথে ট্যানজেন্ট হয়। তো তাহলে বলা আছে কি যে স্ট্রিম লাইনের পারপেন্ডিকুলার কোনো ফ্লো থাকছে না, তাই তো? আরেকটা জিনিস কি বলা আছে দেখো, আমরা যদি এই পোর্শন থেকে এই পোর্শনের দিকে যাই তাহলে কি বলা যায়, আমাদের কি শেপটা কি চেঞ্জ হয়ে গিয়েছে না? আমরা যদি এই সবগুলো স্ট্রিম লাইনকে একত্রিত করে যদি একটা স্ট্রিম টিউব কাউন্ট করি তাহলে কি বলা যায়, এইখানে শেপটা একটু বড়, এখানে এসে কি ছোট হয়ে গেছে। দ্যাট মিন্স কি আমাদের স্ট্রিম টিউবের কি শেপটা কি এক পজিশন থেকে আরেক পজিশনে কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই কথাগুলো এখানে বলা হয়েছে, শেপ অফ স্ট্রিম টিউব চেঞ্জেস ফ্রম ওয়ান স্ট্রিম টু অ্যানাদার। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে স্ট্রিম লাইনের আমাদের ফ্লোটা কোনো রকমের কোনো পারপেন্ডিকুলার ফ্লো থাকছে না। তো স্ট্রিম টিউবটা কি জিনিস কেউ একজন বলো তো? কতগুলো স্ট্রিম লাইনের সমষ্টি। আচ্ছা, স্ট্রিম লাইনটা কি জিনিস? প্রথমেই বলবো স্ট্রিম লাইনটা কি, এটা একটা ইমাজিনারি লাইন, একটা ইমাজিনেশন করা হয়েছে। কিভাবে ইমাজিনেশন করা হয়েছে? ফ্লো এর সাথে ট্যানজেন্টের। আমাদের যে কোনো পয়েন্টে স্ট্রিম লাইনের যে কোনো পয়েন্টে ভেলোসিটি দিলে সেটা যাতে স্ট্রিম লাইনের সাথে ট্যানজেন্ট আকারে কাজ করে, সেইভাবে ইমাজিন করা লাইনটা করা হয়েছে। ঠিক আছে, তো এখন হচ্ছে স্ট্রিম, এখন চলে আসবো স্ট্রিক লাইন। স্ট্রিক লাইনটা কি জিনিস? স্ট্রিক লাইনটা কি জিনিস? তো স্ট্রিক লাইনটা বলা হয়েছে স্ট্রিক লাইন, the streak line is a curve that gives a instantaneous picture of the location of the fluid particles which have passed through a given point. মনে করো আমাদের এখানে একটা নজেল আছে, এই নজেলের এই পয়েন্টের মধ্য দিয়ে ফ্লুইডটা হচ্ছে বের হচ্ছে। তো আমরা যে কোনো একটা ইনস্ট্যান্টে একটা পিকচার তুললাম। সো একটা পিকচার তুললে এখানে যে ছবিটা যেরকম আসবে সেটাই হচ্ছে স্ট্রিক লাইন। তো একইভাবে যদি এই ক্ষেত্রে পিকচারটা তোলা যায়, এই ক্ষেত্রে দেখাচ্ছে এরকম একটা ছবি আসতেছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টের একটা ছবি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে যে লাইনটা নির্দেশ করবে সেটাকে বলবো আমাদের স্ট্রিক লাইন। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের স্ট্রিম লাইন আর স্ট্রিম টিউব এই টার্মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই তাহলে আমাদের ফ্লো লাইনের যে বিভিন্ন টাইপ আর ফ্লুইড ফ্লো এর যে বিভিন্ন টাইপ, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে তাহলে আমরা এতটুকু পর্যন্তই রাখছি।